এবার ক্রিমিয়ায় হামলার জেরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি রাশিয়ার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো ইয়েমেন। এবার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লক্ষ্য করে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ। এদিকে ইউক্রেনে পশ্চিমা গোলার চালান আসতে শুরু করেছে দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব। এবার বন্দীদের মুক্ত করে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। এদিকে গাজায় স্কুল ও শরণার্থী শিবিরে হামলা, নিহত অন্তত 11 জন। এবার ইসলামী জঙ্গিবাদ পুতিনের জন্য হুমকি হয়ে উঠেছে দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ক্রিমিয়ায় হামলার জেরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি রাশিয়ার। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় প্রাণঘাতী হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটনকে সময় মতো এর খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে হামলার ঘটনায় মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পুতিন প্রশাসন। শুধু তাই নয়, রুশ বেসামরিক নাগরিক হত্যার জেরে গোটা ন্যাটোকে মূল্য দিতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এরই মধ্যে বাল্টিক সাগরে আবারও মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় শহর সেভাস্তোপলে রোববার এ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এতে 2 শিশু সহ অন্তত 4 জন রুশ বেসামরিক নিহত এবং 151 জন বেসামরিক আহত হয়। এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, কিয়েভকে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় এই হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি বলেন, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালায়। জেনারেল সারি বলেন, দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষার জন্য আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন জেনারেল সারি। তিনি বলেন, ইয়েমেনের উপর মার্কিন ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালিয়েছে। জেনারেল সারি বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনি সেনারা হামলা অব্যাহত রাখবে। সূত্র পার্স টুডের। এবার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লক্ষ্য করে 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ। লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। তিনি রোববার বৈরুতে এক বক্তব্যে বলেন, পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন 5 লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। এইসব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা দখলদার সরকারকে 70 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি আরো বলেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। শেখ আহমদ কাবালান বলেন, ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে। তিনি জানান, ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র ও গোলাবারুদের বিশাল ভান্ডার থাকা সত্ত্বেও গত 8 মাস ধরে তারা গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে পারেনি। এদিকে ইউক্রেনে পশ্চিমা গোলার চালান আসতে শুরু করেছে দাবি রিপোর্টে। ইউক্রেনে পৌঁছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কামানের গোলার চালান। ওয়াশিংটনের রাজনৈতিক বিরোধের কারণে মাঝখানে এমন অস্ত্রের চালান আসা স্থবির হয়ে পড়েছিল। এতে রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে
গোলার সংকটে ভুগতে হয়েছে কিয়েভ বাহিনীকে। বিষয়টি দেখার জন্য ইউক্রেনের দনেতস্কে গেছেন রয়টার্সের কয়েকজন প্রতিবেদক। তারা সেখানে নতুন চালানে আসা 155 কামানের গোলা ব্যবহার করতে দেখেছেন। এর আগে ইউক্রেনের সেনা সদস্যরা জানিয়েছিলেন চালানের সংকটে তাদের বুঝে শুনে গোলা ব্যবহার করতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একটি ইউনিটের কমান্ডার বলেন, প্রয়োজনীয় গোলার অভাবে তাদের পদাতিক বাহিনীকে বেশ খেসারত দিতে হয়েছে। এক জায়গায় রুশ বাহিনী তাদের সব দিক থেকে ঘিরে পরাস্ত করেছিল। এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার বন্দীদের মুক্ত করে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু, দাবি রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করার পরও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তার আগ্রাসন চালিয়ে যাবে। সোমবার এক টিভি সাক্ষাৎকারে তিনি আরো দাবি করেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। রাফার তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজায় মনোযোগী হবে। সাক্ষাৎকারে উত্তর ইসরায়েলে অর্থাৎ লেবানন সীমান্তে আবারও সেনা মোতায়েনের কথা তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে লেবানন সীমান্তে সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। নেতানিয়াহু এ সময় কোনো রাগঢাক না করেই বলেন, তার সরকার কিছু পণবন্দীকে মুক্ত করার স্বার্থে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করতে চায়। তবে এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রাসন শুরু হবে, যা চলবে হামাস ধ্বংস হওয়া পর্যন্ত। 2023 সালের 7 অক্টোবর হামাস আল-আকসা তুফান অভিযান চালিয়ে প্রায় 250 জন ইহুদিকে ধরে গাজায় নিয়ে আসে। বর্তমানে উপত্যকায় 116 জন ইসরায়েলি পণবন্দী আটক রয়েছে বলে মনে করা হয়, যাদের মধ্যে অন্তত 41 জন নিহত হয়েছেন। এদিকে গাজায় স্কুল ও শরণার্থী শিবিরে হামলা, নিহত অন্তত 11 জন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 11 জন নিহত হয়েছে। গাজা শহরের একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় তারা প্রাণ হারান। হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। গাজা শহরের আল দারাস এলাকার আবদেল ফানা হামমুদ স্কুলে চালানো এই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আরো অন্তত 5 জন নিহত হয়েছেন। আল জাজিরা বলছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরে জানায়, ওই হামলায় 3 শিশু সহ অন্তত 5 জন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এবার ইসলামী জঙ্গিবাদ পুতিনের জন্য হুমকি হয়ে উঠছে, দাবি রিপোর্টে। রাশিয়ার দাগেস্তানে গত রোববার 2টি ইহুদি উপাসনালয়, গির্জা ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ধর্মযাজক ও অন্তত 15 জন পুলিশ সদস্য। দাগেস্তানের রাজধানী মাখাচখলা ও কাস্পিয়ান সাগর তীরের শহর দিয়ারবিয়েন্তেতে হামলাগুলো হয়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দক্ষিণ মধ্য এশিয়ার সক্রিয় ইসলামিক স্টেট খোরাসানের আল আজাইম এক বিবৃতিতে হামলার জন্য ককেশাসের ভাইদের প্রশংসা করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব এয়ার এক গবেষণা নোটে লিখেছে, ইসলামিক স্টেটের উপর ককেশাস শাখা উইলায়াত কাবকাজ সম্ভবত হামলাটি করেছে। রাশিয়ার রাজধানী মস্কোর পাশে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় 145 জন নিহত হওয়ার ঘটনার মাস 3 পর দাগেস্তানে একযোগে কয়েকটি জায়গায় এই হামলার ঘটনা ঘটল। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট মস্কোয় হামলার দায় স্বীকার করেছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেটা ছিল রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা। এদিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
তাদের দাবি, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন অস্থিরতার মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। গত 30 মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সূত্র স্কাই নিউজ, এপি, জাপান টাইমস ও কিয়োডো নিউজ চ্যানেলের।